শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস হয়েছে, আশা করি সবগুলোই মনোযোগের সাথে পড়েছো। তো আসুন দেখি আমরা আজকে নতুন যেটুকু বাকি আছে সেটুকু নিয়ে শুরু করছি। আমন্ত্রণ সবাইকে আমার সাথে মনোযোগের সাথে শুনবে, পড়বে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে দিয়ে দিবে। দেখো, ভৌত রাশি এবং তাদের পরিমাপ। ভৌত রাশি সম্পর্কে তোমাদের ধারণা বলেছিলাম, এই মহাবিশ্বের যা কিছু পরিমাপযোগ্য আমরা সবগুলিকে রাশি বলে থাকি। যেটা পরিমাপ করা যাবে সেটাই কিন্তু রাশি, কেমন? তো এরকম কয়েকটা রাশির, এখানে 7টি মৌলিক রাশির আমরা নাম জানবো। দেখো, দৈর্ঘ্য একটি মৌলিক রাশি। মৌলিক রাশি মানে যে রাশিগুলো অন্য প্রকাশ করতে গেলে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না, সেগুলিকে আমরা বলি মৌলিক রাশি। তো মৌলিক রাশিগুলোর যদি নামগুলো বলে আমাদের, দেখো, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, ভর, সময়, বিদ্যুৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এখানে মোট 7টি মৌলিক রাশি আছে। এই 7টি মৌলিক রাশি রাশিগুলো আবার পরিমাপের কথা যে বললাম, যেগুলো পরিমাপ করতে গেলে আবার একক লাগে। তুমি এমনি যে কোনো কিছু পরিমাপের, তোমাকে একটা উদাহরণ দিই। তুমি যদি দোকানে গিয়ে বলো যে আমাকে চাল দেন, তো দোকানদার বলবে যে কতটুকু চাল দেব, তুমি পরিমাণটা বলতে হবে। তুমি যদি বলো যে চাল দেন, কতটুকু দেব, তুমি যদি বলতে না পারো তাহলে উনি দিতে পারবেন না তোমাকে। তুমি যদি বলো যে হ্যাঁ এক দেন, এক কি একটা চাল দেব, বা 2 দেন, কি 2টা চাল দেব, কতটুকু দেব, 2 গ্রাম, হ্যাঁ 2 কেজি, এরকম বলতে হবে। এই যে গ্রাম বলো কেজি বলো, সেটাই কিন্তু একক। যেমন ধরো, তুমি যদি দোকান থেকে যদি মুড়ি কিনতে যাও, কতটুকু মুড়ি দেব, 50 গ্রাম, 100 গ্রাম, হাফ কেজি, 1 কেজি। এই গ্রাম, কেজি এগুলো হচ্ছে একক, এগুলো বলতে হয় সাথে। যদি তুমি শুধু বল 50 মুড়ি দাও, 50 মুড়ি দেন, তাহলে কিন্তু দোকানদার তোমাকে দিতে পারবে না। 50 মুড়ি আবার কি করে হয়, 50টা গুনে গুনে দিবে তোমাকে? তা তো না। তাহলে এখানে যে 50-এর সাথে 50 ডিজিট, তার সাথে যে তুমি কিছু একটা বলতে হবে, যেটা দিয়ে দোকানদারও বুঝবে, তুমিও বুঝবে, সেটাই হচ্ছে একক। এগুলো পরিমাপের একক, এগুলো নিয়ে আমাদের কথা আছে। পরিমাপের একক, দেখো, দৈর্ঘ্য মাপার জন্য আমরা মিটার ব্যবহার করি, ভর মাপার জন্য আমরা কিলোগ্রাম ব্যবহার করি, কেজি, কিলোগ্রাম, কিলো মানে কিলো থেকে কে, আর গ্রাম থেকে জি, কেজি, এই দুটো অক্ষর মিলে এই যে কেজি হয়েছে, কেমন? সেকেন্ড মাপার জন্য আমরা এস ব্যবহার করি, প্রতি। সময়ের একক সেকেন্ড। বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করার জন্য এম্পিয়ার, ক্লাস 8 এ পড়ছো তোমরা, এম্পিয়ার, এ দিয়ে প্রতীক হচ্ছে। তারপরে তাপমাত্রার আন্তর্জাতিক একক কেলভিন। কিন্তু এমনি তাপমাত্রা মাপার জন্য, যেমন তোমার জ্বর উঠলে তুমি নিশ্চয়ই কেলভিনে মাপে না, জ্বর উঠলে বলি যে 102 জ্বর, 102 ডিগ্রি জ্বর, এই ডিগ্রিটা এখানে মাপা হয় ফারেনহাইট এককে। এগুলো তাপমাত্রা আমরা আলোচনা হবে। আবার যদি বলো যে আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত, বললে যে 20 ডিগ্রি, 25 ডিগ্রি, এটা আবার সেলসিয়াস একক, ওটা আবার ফারেনহাইট না। কাজেই তাপমাত্রা পরিমাপের জন্য আমরা নানা কাজে নানা রকম একক ব্যবহার করি, তবে আন্তর্জাতিকভাবে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে কেলভিন একক। পদার্থের পরিমাণ, এটা তোমাদের জন্য নতুন একটি টার্ম, এটা মোল একক ব্যবহার করা হয়, এটা নিয়ে আমরা কথা বলবো। দীপন তীব্রতা, এটাও তোমরা আগে শোনো নাই। দীপন তীব্রতা তোমাকে সংক্ষেপে বলি, এই যে আমাকে দেখতে পাচ্ছ, এখানে লাইট আছে, আলো আছে, এখান থেকে আলো আমার গায়ে পড়তেছে এবং তোমার কাছে যাচ্ছে। এখানে আলোটা যদি একটু কম হয় তাহলে তুমি ভালো করে দেখবে না, আর যদি আলো বেশি হয় তাহলে তুমি আমাকে ভালো করে দেখবে, তীব্রতা বেশি হবে। এটাই দীপন তীব্রতা, সহজ কথায়। এটা আমরা আলো অধ্যায়ে দীপন তীব্রতার সংজ্ঞা আছে, সেটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে। এটা পরিমাপ করা হয় ক্যান্ডেলা এককে। আচ্ছা, তো এখানে এই 7টি মৌলিক রাশির এই 7টি মৌলিক একক, প্রতিটা একক নিয়ে আমাদের আলোচনা আছে সামনে। আচ্ছা, এখানে দেখো, এই যে এককগুলো, এই এককগুলোর মধ্যে একটু তথ্য দিই, যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একক ব্যবহার হয়ে থাকে। তো যার কারণে অনেক সময় এককগুলো ব্যবহার করতে আমাদের জটিলতা তৈরি হয়।
সেটা কেমন জটিলতা তৈরি হয়? যেমন আমরা ১৯৮২-৮২ আগে বাংলাদেশে তোমার ভর পরিমাপ করার জন্য, এই ভর মাপার জন্য মন, সের, ছটাক এগুলো ছিল। কিন্তু মন, সের, ছটাক আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা তোমার আন্তর্জাতিকভাবে চীন, জাপান আছে, থাইল্যান্ড আছে, যেখান থেকে আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে, সেখানে আবার মাংসের ছটাক ছিল না, সেখানে ছিল কিলো একক, কিলো মানে কেজি। তাহলে এখন হলো কি, তাহলে আমাদের দেশে একরকম, আরেক দেশে অন্যরকম, এতে ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা হয় বা সমস্যা হচ্ছিল। সে কারণে আন্তর্জাতিকভাবে একটা একক নির্ধারণ করা হয়েছে, যেটা আমরা এসআই একক বলি। এই যে এসআই, এসআই এর পুরো নাম সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস। এটা একটা ফরাসি ভাষা, দেখো ফরাসি শব্দ। এটাকে আমরা ইংরেজি ভাষায় ট্রান্সলেট করলে দাঁড়ায় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, এককের আন্তর্জাতিক পদ্ধতি। এটা এই এককের আন্তর্জাতিক পদ্ধতিতে এই ৭টি রাশির এই ৭টি মৌলিক একক রয়েছে। তুমি যা কিছু করো, যা কিছু মাপো, দৈর্ঘ্য মাপো, ভর মাপো, সময় মাপো, এই ৭টি রাশির বাইরে সাধারণত খুব একটা বেশি যাবে না। তবে এই ৭টি রাশি পরিমাপ করার জন্য ৭টি মৌলিক একক নির্ধারণ করা হয়েছে, যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তুমি সারা বিশ্বে যেখানেই যাও, এই এককগুলো সারা বিশ্বে প্রচলিত হবে। এই জন্য এগুলিকে এসআই একক বলে। এসআই এককের তাহলে পুরো নামটা কি হলো? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, মানে এককের আন্তর্জাতিক পদ্ধতি। আচ্ছা, আমরা যদি সময় পাই এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। আমরা অধ্যায় ভিত্তিক একটু সংক্ষেপে তাড়াহুড়া করে যাচ্ছি, কারণ এই অধ্যায়টা লম্বা বেশি অনেক, এবং এগুলো যেগুলো কি পয়েন্ট সেগুলো তোমার সাথে একটু আলোচনা করে নিচ্ছি। এখানে একটা লিস্ট আছে, এই লিস্টে জাস্ট তুমি জানার জন্য, এগুলো মুখস্থ করে পারা যাবে না, কারণ এখানে বৈজ্ঞানিক রূপে দেওয়া আছে। 10 এর পাওয়ার, এগুলোকে বৈজ্ঞানিক রূপ বলে। তো এগুলো এমনি মুখস্থ করার দরকার নেই, তুমি পড়বে কি নিকটতম গ্যালাক্সির দূরত্ব কত, উপরে একক দেওয়া আছে মিটার, হ্যাঁ, ভর দেওয়া আছে, সময় দেওয়া আছে, এগুলো একটু জাস্ট পড়া। হ্যাঁ, এই যে পরিমাপের এককে আমরা চলে আসলাম, দেখো এখন এই পরিমাপের একক, এটাতে আমাদের ওই যে 7টি মৌলিক রাশি ছিল, এই 7টি মৌলিক রাশির ধারণা তোমাদেরকে বিস্তারিত দেয়া হবে এখানে, হ্যাঁ, পরিমাপের এককের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে সেকেন্ডের ধারণা দিয়েছে। সিজিয়াম 133, সিজিয়াম একটি মৌলের নাম। এটা কেমিস্ট্রিতে পাবে, তোমরা রসায়নে পাবে সিজিয়াম। এটার ভর হচ্ছে 133। অ্যাকচুয়ালি 133 না, 132.9 এটার ভর। তুমি কেমিস্ট্রিতে এটা পাবে। তো 132.9 মানে 133 ধরা যায়। পরমাণুর এতটি স্পন্দন, এই নাম্বারটা একটু আবার জানতে হয়, 9192631770। এটা তুমি যেভাবে মনে রাখতে পারো, টেলিফোন নাম্বারের মতো করে মনে রাখতে পারো, 9192631770। এতটি স্পন্দন, স্পন্দন মানে কাঁপা, যে সময়টা লাগে সেটা 1 সেকেন্ডের সমান। অনেকে সেকেন্ডের ধারণা এইভাবে দিতে পারে তোমাকে, যে মানে জাস্ট বোঝার জন্য, যে আমরা চোখের পাতা খুলতে বন্ধ করতে যতক্ষণ লাগে সেটাকে আমরা 1 সেকেন্ড বলি। আসলে এটা ধারণা হবে না। কেন হবে না? কারণ আমি চোখের পাতা বন্ধ করলাম আর করলাম না, তাহলে কি 1 সেকেন্ড হয় নাই? তাহলে না, এটা ধারণা নয়, মানে এটা সঠিক কোনো সংজ্ঞা হলো না, জাস্ট বোঝানোর জন্য হলো। কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি চাও সেকেন্ডের আন্তর্জাতিক এই যে ধারণা, সেটা এরকম, সিজিএম 133 ভর, কিন্তু এটা এতগুলো স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগবে সেটাকে আমরা 1 সেকেন্ড বলি। তাহলে এখন যদি তোমার এখান থেকে এমসিকিউ করা হয়, একটি সিজিএম 133 পরমাণু 1 সেকেন্ডে কতবার কাঁপে, কতবার কম্পন হয়, তাহলে তুমি বলতে পারবে 9192631770। আচ্ছা, তারপরে আসো মিটার। 1 মিটার কতটুকু, এরকম একটা লম্বা স্কেল, মিটার স্কেল তোমরা ল্যাবের মধ্যে দেখতে পাবে। তো সেটারও একটা আন্তর্জাতিক একটা হিসাব আছে। শূন্য মাধ্যমে মানে ভ্যাকুয়াম মানে যেখানে বাতাস নেই, কিছু নেই, এর মধ্যে এই এত ভাগের 1 ভাগ সময় আলো, এত ভাগের 1 সেকেন্ড। দেখো
1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা 1 মিটারের সমান। 1 বাই এটা 299,792,458 এত ভাগের 1 সেকেন্ডে আলো যে দূরত্ব অতিক্রম করবে। এটা শূন্য মাধ্যম ভ্যাকুয়ামে আলো খুব দ্রুত চলে তোমরা জানো। এত ভাগের 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে। এখন এত ভাগের 1 সেকেন্ড এটা কিভাবে মনে রাখে? এটা একটা টেলিফোন নাম্বারের মতো তো 299,792,458 তুমি 2-3 বার একটু লিখে প্র্যাকটিস করলে নাম্বারটা মুখস্থ হয়ে যাবে। এত ভাগের 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব যাবে সেই দূরত্বটা 1 মিটারের সমান হবে। তারপর আসো কিলোগ্রাম বা কেজি। প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক একজন বিজ্ঞানীর নাম, হ্যাঁ? ম্যাক্স প্লাঙ্ক ওনার নাম। এটা ধ্রুবককে এইচ দ্বারা নির্দেশ করা হয়। এইচ প্লাঙ্কস কনস্ট্যান্ট, কেমিস্ট্রিতেও পড়বে তোমরা এটা। তার একটা মান আছে, এই মানটা দেখো 6.626.070.15 এনে 6.626.07015 একটু গ্যাপ দিয়ে আছে। আবার দেখো 6.626.07015 into 10 to the power দেখো এখানে -34 এত মিটার স্কোয়ার পার সেকেন্ড দিয়ে ভাগ দিলে যে ভর পাওয়া যায় সেটা 1 কিলোগ্রামের সমান। প্লাঙ্কের ধ্রুবককে এত দিয়ে ভাগ দিলে যে ভর পাওয়া যায় সেটা 1 কিলোগ্রাম। এইটাই প্লাঙ্কের ধ্রুবক অ্যাকচুয়ালি। এটাকে এটা একই সংখ্যা দিয়ে ভাগ করলে তোমরা জানো ভাগফল 1 হয়। তো ওটা 1 কিলোগ্রাম, এই 1 কিলোগ্রাম। এটা প্লাঙ্কের ধ্রুবকের মানও এটা। এইটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, 5 কে 5 দিয়ে ভাগ করলে কত 1 হয়। তো এইরকম আর কি। এখন তুমি বলতে পারো এরকম একটা জটিল সংখ্যা কেন নিল? কারণ এরকম জটিল সংখ্যা নিলে এগুলো সবগুলোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কারণ আমরা যদি 5 কে 5 তো একটা সংখ্যাটা তোমার এটা 5 কে 5 দিয়ে ভাগ করলে আবার একজন বলবো আমি 6 কে 6 দিয়ে ভাগ করব। এরকম না বলে একটা নির্দিষ্ট নাম্বার নিছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সেটা আর চেঞ্জ হবে না। তারপরে আসো এম্পিয়ার, বিদ্যুৎ প্রবাহের একককে আমরা এম্পিয়ার বলি। প্রতি সেকেন্ডে 1 বা এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটা তোমার ওই যে দেখো এখানে নাম্বারটা 1.60217664 into 10 to the power -19 একটু জটিল নাম্বারটা একটু লিখে শিখতে হবে। এত সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে সেটা 1 এম্পিয়ার। কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি পরিবাহী মানে যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় প্রতি সেকেন্ডে এত ভাগের এতটি সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ, একটা ইলেকট্রনের যে চার্জ তার এত ভাগের এতটি সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ যদি প্রবাহিত হয় সেটা 1 এম্পিয়ারের সমান হবে। এই নাম্বারগুলো একটু মনে রাখতে হবে আর কি তোমাদের। এই নাম্বারগুলো একটু লিখে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপরে আসো মোল, যে পরিমাণ বস্তুতে অ্যাভোগাড্রো ধ্রুব, এটা অ্যাভোগাড্রো একজন বিজ্ঞানীর নাম, তার একটা কনস্ট্যান্ট আছে। নাম্বারটা একটু তোমরা এখন মনে রাখো, পরে এটা কেমিস্ট্রিতে এটা নিয়ে প্রচুর আলোচনা রয়েছে। 6.0221407 into 10 to the power 23 সংখ্যক কণা থাকে, সেটা হচ্ছে 1 মোলের সমান। অর্থাৎ প্রতিটা 1 মোল পদার্থে এত সংখ্যক কণা থাকবে। এখন এই কণা বলতে কি বোঝায়? কণা বলতে বোঝায় এটা হতে পারে প্রোটন, এটা হতে পারে ইলেকট্রন, এটা হতে পারে পরমাণু, এটা হতে পারে অণু। মানে যেকোনো এই ক্ষুদ্র প্রত্যেকটা কিছুকে আমরা কণা বলতে পারি। তো প্রত্যেকটা 1 মোল পদার্থের মধ্যে এতগুলো কণা থাকে। এখন 1 মোলটা কি সেটাও জানার বিষয় তোমাদের। আমরা কেমিস্ট্রিতে আলোচনা করব 1 মোলটা কি। কোনো পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে এটাকে মোল বলে। কিন্তু আণবিক ভরকে আবার প্রশ্ন আসতেছে, কাজে সেটা আমরা কেমিস্ট্রির জন্য রেখে দিই। আপাতত সংজ্ঞাটা জানার জন্য এটা জাস্ট আলোচনা, এবং এটা তোমাকে শিখতেও হবে। এগুলো পরীক্ষাতে আসে, মানে সংজ্ঞা হিসেবে আসে। ক কত 1 কত কি আসে তোমার খ নাম্বারে, 2 নাম্বারের প্রশ্নের জন্য থাকে এগুলো। আচ্ছা, তারপরে আসো কেলভিন, যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তনে তাপ শক্তির এত জুল পরিবর্তন হয়। তাপ দিলেই তো বস্তুর তাপমাত্রা বাড়ে, তাপ নিয়ে ফেললে তাপমাত্রা কমে যায়। এই যে পরিবর্তনটা হচ্ছে, এই তাপের একক কিন্তু জুল। হ্যাঁ, আগে ছিল জুল তাপের একক। পরবর্তীতে এটা আমরা আলোচনা করব কিভাবে এত জুল তাপ শক্তির এই পরিমাণ জুল। এটা একটা নাম্বার আছে এখানে, তোমরা নাম্বারটা একটু নাম্বারটা তোমাদের মনে রাখতে হবে। এত জুল পরিবর্তনে সেটা হচ্ছে 1 কেলভিনের সমান। অর্থাৎ
1 কেলভিন তাপ দিলে এতটুকু এত জুল তাপের পরিবর্তন হয়। সহজ কথায় হলো এটা আর কি। আচ্ছা, তারপরে আসো ক্যান্ডেলা আন্তর্জাতিক এককের আরেকটি একক। সেকেন্ডে এতবার কম্পনরত আলোর উৎস থেকে যে কোনো আলো থেকে আমরা যে সমস্ত সোর্স থেকে আলো পাই সেগুলোকে আলোর উৎস বলে। তো ওইখানে আলো যে বের হয়, যে বস্তু থেকে বের হয়, বস্তুটা যদি 1 সেকেন্ডে এতবার কাঁপে, এখান থেকে যে আলোটা বের হবে সেটা যদি, এখানে আসলে এগুলোর সংজ্ঞাগুলো একটু দেয়া দরকার ছিল, কিন্তু ওখানে নাই। 1 স্টেডিয়ান ঘনকোণ। এই স্টেরেডিয়ান ঘনকোণ এটা আমি তাপ অধ্যায়ে আলোচনা করব। এখানে আলোচনা করতে গেলে ক্লাসটা বড় হয়ে যাবে, ভিডিওটা বড় হবে। 1 স্টেডিয়ান ঘনকোণ এটা তোমরা নোট করে রাখো, আমি এটা স্টেডিয়ান ঘনকোণটা আলোচনা করব। এটা ঘনকোণ তোমরা আবার এটা বলতে পারো যে এটা আবার কিরকম কোণ। আমরা যে এরকম যে একটা কোণ আঁকি, এটা দ্বিমাত্রিক কোণ। এটা পরিমাপ করা হয় ডিগ্রি এককে, মনে করো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম। কিন্তু যদি এমন যদি কোণ হয়, দেখো তো একটু, তবু একটু সামান্য আলোচনা। এই যে যদি এরকম কোনো কোণ হয়, দেখো এরা তোমার কোণ আইসক্রিম ধরো, এটা একটা কোণ আইসক্রিম। কোণ আইসক্রিমের এখানে দেখো তো একটু, এইখানে যে কোণটা তৈরি হয়েছে এটা কিন্তু ত্রিমাত্রিক মানে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। আমি আরেকটু এখানে আবার একটু দেখাই। এই যে এরকম করে যদি আমরা একটা কোণ আঁকি, দেখো এই যে এইখানে এটা ত্রিমাত্রিক স্থানে কোণ। এই যে এই কোণটার নাম ঘনকোণ। ঘন শব্দ কিউব, ঘন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে, এটাকে ঘন বলে। তো এখানে ঘনকোণ শব্দটা আছে। তো ঘনকোণ নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। 1 ওয়াটের এত ভাগের 1 ভাগ তাপ বিকিরণ বা এত ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছায়। 1 ওয়াট হচ্ছে তোমার বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক ক্ষমতা পরিমাপের একক হচ্ছে ওয়াট। তো এটা আলোর তীব্রতা আর একক ক্যান্ডেলা। এই ক্যান্ডেলা নিয়ে তোমার সাথে আমি পরবর্তীতে আরেকটা ক্লাসে আলোচনা, কারণ এইখানে প্রতিটা এই পুরোটা আলোচনা করতে গেলে আমার একটা ক্লাস লাগবে। এখন এই অধ্যায়টা তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ, এটা লম্বা অধ্যায় হয়ে যাচ্ছে, কাজে ক্যান্ডেলাটার জন্য আমি আরেকটা ক্লাস নেব, শুধু এই এককগুলো নিয়ে সেই ক্লাসটা থাকবে। সমস্ত সবগুলো একক আলাদা আলাদা করে আলোচনা করব, বেশ মজা করেই করবো আশা করি। আচ্ছা, এখানে তেমন আর কিছু নেই। উপসর্গ বা গুণিতক। দেখো বৈজ্ঞানিক যে কোনো সংখ্যাকে বৈজ্ঞানিকভাবে প্রকাশ করতে গেলে আমরা 10 এর ঘাত হিসেবে 10 এর হচ্ছে পাওয়ার দিয়ে লিখি, এটাকে আমাদের উপসর্গ বলে, এটা গুণিতক বলে। যেমন তুমি যদি এখানে 1000 কে তুমি যদি বৈজ্ঞানিক রূপে লিখতে চাও, যেমন 1 ইন্টু 1000। আচ্ছা, এই যে 1 ইন্টু 1000 মানে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3, এটাই হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ। এখানে 10 টু দি পাওয়ার 3, এটাকে আমরা গুণিতক বলতেছি। তো এরকম তোমার ফিজিক্সে সমস্ত সংখ্যাগুলোকে, মিশ্র সংখ্যাগুলো গুণিতক আকারে লিখতে হয়। এখানে দেখো ডেকা মানে 10, 10 টু দি পাওয়ার 1। দেখো হেক্টো মানে 100, 100 মানে 10 স্কোয়ার। কিলো 1000, 10 টু দি পাওয়ার কিউব। এরকম মেগা 10 টু দি পাওয়ার 6, গিগা, তোমরা গিগা শব্দটা শুনবে, গিগাবাইট, মেগাবাইট, যেগুলো নামগুলো তোমাদের সাথে পরিচিত। মেগা মানে 10 এর পাওয়ার 6, গিগা মানে 10 এর পাওয়ার 9, টেরা মানে 10 এর পাওয়ার 12, পেটা মানে 15, এক্সা মানে 18। আবার এগুলো মাইনাস পাওয়ারও হয়। দেখো ডেসি 10 টু দি পাওয়ার -1, 10 টু দি -1 মানে 1/10, 10 টু দি পাওয়ার -1। সেন্টি 1/100 মানে 100 ভাগের 1 ভাগ। মিলি 1000 ভাগের 1 ভাগ। মাইক্রো 10 টু দি পাওয়ার 6, 1/1 এর পাশে 6টা শূন্য, 10 টু দি পাওয়ার 6, 1 এর পাশে শূন্য হবে 6টা, যে এরকম 6টা শূন্য হবে। এগুলো একটু তোমাদের এগুলো একটু এমসিকিউর জন্য লাগবে, এগুলো লাগবে। এগুলো একটু এমসিকিউ ছাড়াও ফিজিক্সে তোমাদের এগুলো প্রায়শ লাগবে। তোমাদের ফিজিক্সে নানা রকমের ম্যাথস গুলো আছে, এগুলো করার জন্য লাগবে। আমি খুব আগেই বলছি, তাড়াহুড়া করে যাচ্ছি, তোমাদের এগুলো বিস্তারিত আলোচনার জন্য আমি শুধু এককগুলো নিয়ে একটা ক্লাস করব, কেমন? আচ্ছা, তারপরে আসো মাত্রা। মাত্রা নিয়ে
মাত্রা নিয়ে বেশ কথা আছে, দেখি এটা কত বড় অধ্যায়। আজকে আর করবো না, আজকে এখানেই শেষ করি। পরবর্তী ক্লাসে আমি এখান থেকে মাত্রা থেকে শুরু করব। ঠিক আছে, আজকে এখানে রাখি, শেষ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই শেষ করতে চাই। যেগুলো পড়া হচ্ছে এগুলো একটু ভালো করে তুমি রিভিশন দিবে, একটু মনোযোগ দিয়ে দেখবে। শেষ করছি, ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো সবাই।